নমস্কার। আহ শুভ সন্ধ্যা। হুম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কবি সভা সাহিত্য অঙ্গন পরিচালিত শনিবারের যে ফেসবুক লাইভ অনুষ্ঠান আমরা করে থাকি, সেই অনুষ্ঠানে আরো একবার আমি মৌসুমী গাঙ্গুলী সুরায় আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুজন বিশেষ অতিথি, যারা আপনারা তো কুচবিহার থেকে। হ্যাঁ, কোচবিহার দুজনে। আচ্ছা আচ্ছা, অঙ্কুরোদ্গমের সদস্য, তাই তো? একদম। আচ্ছা। আর এনারা দুজনেই বাচিক শিল্পী এবং আমি একে একে এনাদের সাথে আলাপ করাচ্ছি। দুজনেই বাচিক শিল্পী এবং দুজনেই পেশায় শিক্ষক। তো আমরা যে শনিবার করে এই লাইভ অনুষ্ঠানটা করি, আমরা নাম দিয়েছি শনিবারের বৈঠকি আড্ডা। আর আজকের অনুষ্ঠানকে আমরা দুটো পর্বে ভাগ করে রেখেছি। প্রথম পর্বে আপনারা থাকছেন, নামগুলো আমি বলি: ডক্টর বিজন কুমার পণ্ডিত এবং নমস্কার। মৌমিতা রয়। হ্যাঁ, নমস্কার এবং অনেক অনেক স্বাগত আপনাদেরকে। আপনারা সুদূর কুচবিহার থেকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন এবং অঞ্জনাদির মাধ্যমে আপনাদের সাথে আমার যোগাযোগ হয়েছে। তো এবারের অঙ্কুরোদ্গমের এই কলকাতায় যে অনুষ্ঠানটা হয়েছে কবিতা কল্লোল, তাতে আমার যেতে ভীষণ দেরি হয়ে গেছে, নয়তো হয়তো আগে গেলে হয়তো আলাপ পরিচয় কিছু হতে পারতো। একদম। আপনারা গেছিলেন তো? আমরা হ্যাঁ, গেছিলাম। আমরা দুজনে উপস্থিত আপনি ছিলেন? প্রথম দিনের অনুষ্ঠানে ছিলেন না তাহলে? না না না, আমি প্রথম দিনের অনুষ্ঠানে যেতে পারিনি। আমাকে হ্যাঁ, যেতে আমরা প্রথম বলেছিলেন দিন। বারবার করে, কিন্তু আমি যেতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমেই আলাপ করিয়ে দিই ডক্টর বিজন কুমার পণ্ডিতের সাথে। নমস্কার। আর নমস্কার। বলুন এবার, আপনি আপনার প্রসঙ্গে ছোট্ট করে একটুখানি ইন্ট্রোডাকশন দিন। আচ্ছা, ছোট করে বলতে আপনি তো বলেই দিলেন, পেশায় শিক্ষক। আমি কেমিস্ট্রির শিক্ষক। মানে রসায়নের আচ্ছা। সঙ্গে যদিও মনে হয় যে সাহিত্যের দূর দূরান্তে সম্পর্ক নেই, সাধারণত সবাই সেটা মনে করে, কিন্তু ওই সব সময় বিজ্ঞানের মধ্যে থাকতে থাকতে তো কোনো সময় একটু হাঁপিয়ে উঠি। ওই সময় মনে হয় এই সাহিত্য চর্চাগুলো আমাদের অবশ্যই। আরেকটু রসদ জুগিয়ে দেয়। তো তার খোঁজেই উম, ভালো লাগা থেকে এই আবৃত্তি চর্চা করা। এবং উম, আচ্ছা আমরা বিয়ের পর আবৃত্তি চর্চা শুরু করি দুজনে। ছোটবেলায় আচ্ছা। সবাই যেরকম করে আর কি সেরকম করতাম। বিয়ের পর দুজনে মিলে আবৃত্তি চর্চা শুরু করি দিনহাটায়। আমাদের মাননীয় শ্রী শিলাদিত্য রায় মহাশয়, ওনার কাছে আমরা এখনো করছি চর্চা। 10 বছর হয়ে গেল আমাদের একসঙ্গে এই আচ্ছা আচ্ছা আবৃত্তির সঙ্গে পথ চলা। তো এই আর কি। আচ্ছা আর উম, মাঝখানে রসায়নে আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে পিএইচডিও করেছি। তো বিজ্ঞান চর্চার আচ্ছা আচ্ছা। পাশাপাশি সাহিত্য চর্চাও চলছে এই আর কি। চলছে। অবশ্যই। হ্যাঁ, অবশ্যই দুটোই চলুক। এবং একদম। আমরা আহ শুনে নেব আপনার কাছ থেকে। এবং এবার চলে যাই মৌমিতার কাছে। মৌমিতা, তুমি তোমার প্রসঙ্গে আমাদেরকে একটু ছোট্ট করে ইন্ট্রোডাকশন দাও, সবাই শুনুক। হ্যাঁ, আমি মৌমিতা। আমিও কুচবিহারেই শিক্ষকতা করি। আমার বিষয় হচ্ছে ফিজিক্স। তো এরকম আচ্ছা। ভাবার কোনো কারণ নেই যে মানে বিজ্ঞানের সাথে সাহিত্যের বা সংস্কৃতির যে একটা বাদ সবাই মনে করে। মানে আমরাও হয়তো না না আমাদের না। ছোটবেলায় পড়েছি যে যেই সায়েন্স নিয়ে ভর্তি হলাম সবার আগে গান বাদ। তো সেরকম কোনো ব্যাপার নেই। মানে এটা দুটোকেই একসাথে চালানো যায়, বরং আরো মানে ভালো করে সুন্দরভাবে মন যদি ভালো থাকে তাহলে সবটাই খুব ভালো হয়। তো আবৃত্তির সাথে যোগ হচ্ছে ছোট থেকেই। ছোট থেকে বাবার কাছে শিখেছি একদম ছোটবেলায়। তারপরে করেছি বিভিন্ন মঞ্চে, যেরকম হয় ছোটবেলায় সবাই স্কুলে হোক বা বিভিন্ন কম্পিটিশনে সেভাবে করেছি, কিন্তু প্রথাগত কোনো ডিগ্রি আমার ছিল না। তো বিয়ের পরে মূলত দুজনের উদ্যোগে যে না, প্রথাগত ডিগ্রিটারও একটা দাম আছে, তারও একটা মূল্য আছে। তো একসাথে তখন আমরা আবার শুরু করি নতুন করে। করে আমরা বিশারদও কমপ্লিট করেছি। মনে হয় যে শেখার কোনো শেষ নেই। মানে সময় 24 ঘন্টা কম পড়ে যায়। আরো জানার, আরো শেখার হুম। এখনো বাকি অনেক কিছু শেখার আছে।
তো একদমই। এই এবং সংস্কৃতি ব্যাপারটা চর্চা, বিজ্ঞান হচ্ছে চর্চা এই নিয়েই ভালো আছি। একদমই খুব খুব ভালো। এই নিয়ে থাকো তোমরা। আর ব্যাপারটা যে আমি নিজেও তো সায়েন্সেরই স্টুডেন্ট ছিলাম। তো আচ্ছা। যেটা আমার মানে মনে হয় যে সায়েন্সটা এতটাই কাঠখোট্টা একটা বিষয় যে সেখানে অবশ্যই সাহিত্যের একটা বারান্দা, একটা ব্যালকনি থাকা খুব দরকার, যেখানে গিয়ে আমরা একদম দাঁড়িয়ে একটু নিঃশ্বাস প্রশ্বাস করব এবং কিছু টবে সুন্দর সুন্দর গাছপালা ফুল আবাদ হবে আর কি আমাদের যত্নে। তবেই তো আমরা সত্যি মানুষ, নয়তো একদম। আর কি করতে মানুষ হলাম। মানে এই আচ্ছা, সংস্কৃতি জগৎটাই এখন আমাদের ভালোবাসার বারান্দা। একদমই। কারণ দিনকে দিন আমাদের সামাজিক মানে পারিপার্শ্বিক যে একটা ব্যাপক পরিবর্তন হচ্ছে, মানে সমাজের চারিদিকে এতটা অরাজকতা, এতটা দুর্নীতি, এতটা শোষণ এবং একদম দুর্নীতি যেন এখন একটা রেওয়াজ, একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। যেখানে নেই সেই জায়গাটাই বোধহয় মানে আমাদেরকে মানে আবিষ্কার করতে হবে আরকি নতুন করে যে কোথায় নেই দুর্নীতিটা। সেই সেই তো সেই আহ আমরা এখানকার মানুষরা এই দুর্নীতি নিয়ে এবং যেভাবে হোক বয়সের সাথে সাথে একটা তো আমাদের ম্যাচুরিটি এসছে, কিন্তু যারা আমাদের সন্তান, যারা এখনকার যারা মানে এখনো যারা আর কি পড়াশোনা করছে বা স্টুডেন্ট, তাদের কথা বলছি, তাদের মধ্যে কোথাও না কোথাও একটা ডিপ্রেশন, একটা সাংঘাতিক মানসিক অবক্ষয় ভীষণ কাজ করে এইসব পারিপার্শ্বিক এই যে ঘটনা বলি বা ঘটনা বলবো না, মানে যেভাবে সময় বা যুগ পরিবর্তন হচ্ছে একটা, পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, একটা মনে হয় যেন একটা কিছু মানে সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে মানুষের বিন্দুমাত্র কোনো মূল্যবোধ আর বাকি নেই। হ্যাঁ, এবং বাচ্চাদের মধ্যে যে আমি একটা মানে ব্যাপক পরিবর্তন দেখি, যে তারা এত বেশি প্র্যাকটিক্যাল এবং এত বেশি আমি কি বলবো ভীষণ মেটালিক টাইপের হয়ে যাচ্ছে সবাই, এবং সেটা কিছুটা তো পড়াশোনার চাপে নিশ্চয়ই, এবং অবশ্যই আমরা হাতে ফোন দিতে বাধ্য হয়েছি এই কোভিড এর সময় থেকে, সেটা পড়াশোনার কারণেই। এবং ব্যাপারটা হচ্ছে যে এখন আমার ছেলে বিটেক করে, তার এখন পুরো হুম। পড়াশোনাটাই ফোনেই হয়। তো ব্যাপারটা হচ্ছে যে মানে অবশ্যই সে কলেজে যায়, ক্লাস করে, কিন্তু বাদবাকি সময় তার যে পড়াটা সেটা পুরোটাই সে ফোনে করে। এবং উপায় নেই। তার সেই যে অবশ্যই, এবং তার যে লেজার টাইমটা সেটাও সে ফোনেই কাটায়। এবং এইটা একটা মানে ভীষণ একটা অ্যালার্মিং ব্যাপার, যে কারণ আমরা পড়েছি যে বিজ্ঞান মানে অধিক ব্যবহার হয়ে গেলে তখন সেটা কিন্তু আশীর্বাদ আর থাকে না, অভিশাপ মানে তৈরি হয়ে যায়। তো এটাই আমার না ভয় লাগে। তো আমরা বাচ্চাদের বা ইয়ং জেনারেশনের যে একটা ব্যাপক মানসিকতার পরিবর্তন হয়েছে, তারা যে একটা কিরকম ভাবে একটা নিষ্ঠুরতার মধ্যেও চলে আসছে, সেটার কারণটা কি বলে মনে করো তোমরা, যেহেতু দুজনেই শিক্ষকতা করো, আমি জিজ্ঞাসা করি। মানে আমার তো 2010 সালে চাকরি। এবার যখন হুম, 10 সালেও আমি শিক্ষকতা করতে প্রথম গেলাম, তখনকার যে ছাত্রছাত্রীরা আর রিসেন্ট এই কোভিড এর পর থেকে ছাত্রছাত্রীদের ব্যবহারে আমূল পরিবর্তন, এবং এটায় মোবাইল একটা বিরাট বড় কারণ। এবার ওদের মোবাইল এক্সেস করার পর এবার ভালো মন্দের বোধটা তো তৈরি হতে হবে আগে। এবার সবাই তো আর রাজহাঁসের মতন দুধ আর জলটাকে পৃথক করতে পারে না। এবার ওদের কাছে না, মানে আমি এখন দেখি যে বাস্তব কল্পনা সব মিলেমিশে একাকার। স্থান কাল পাত্র জ্ঞানটা এখনকার স্টুডেন্টসদের মধ্যে এত কমে যাচ্ছে, ওরা 5-এ ভর্তি হলো, দেখলাম একদম ছোট ছোট বাচ্চা। এই 9-10 উঠতে শুরু করলে বয়স সন্ধির পর থেকেই এবার ওরা সোশ্যাল মিডিয়া দেখে, সবকিছু দেখে, রিলস দেখে, টিকটক, ইনস্টাগ্রাম সব দেখে এবার মানে ওরা ভাবতে শুরু করে দিচ্ছে কি যে ওরা বুঝি শিক্ষক শিক্ষিকাদের থেকেও বড়। এটা একটা আমি ওদের কারণ দেখি যে ওদের ব্যবহারের পরিবর্তন। দ্বিতীয়টা একটা আমি জিনিস দেখি যে ওদের মানে শিক্ষার প্রতি মোটিভেট করাটা আমাদের খুব মুশকিল হয়ে যাচ্ছে। ওরা আগের জেনারেশনটাকে দেখছে যে শিক্ষার পরেও তাদের মানে প্রচুর ডিগ্রি নিয়ে সবাই বসে আছে। এবার আমাদের শিক্ষার শেষে আমরা কি করব? এবার আমি যেরকম একটা প্রত্যন্ত গ্রামের স্কুলে চাকরি করি, সেখানে সত্যি কথা বলতে যে প্রত্যেক বছর উম, মানে ডিগ্রি শেষ করে খুব কম ছেলেমেয়ের সেখানে চাকরি পাওয়ার চান্স। এবার সেখান থেকে
মানে ওদেরকে আমাদের মোটিভেট করাটাই মুশকিল হয়ে যাচ্ছে যে মূল্যবোধটাও যে জরুরি সেই বিষয়টাই ওদের মানে মাথায় ঢোকানো যাচ্ছে না। এবার ওরা দেখছে যে তার আগে তো আমাদের ব্যাঙ্গালোর, চেন্নাই বা কেরালা কোথাও গিয়ে আমাদের কাজ করাটা ভালো, কারণ আমাদের হাতে তো কাঁচা টাকা চলে আসছে। 18 বছর হতে না হতেই ছেলেরা যাচ্ছে, 1 বছরের মধ্যে বাড়িঘর করে ফেলছে, নতুন নতুন ফ্যাশনেবল বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছে। এবার পড়াশোনাটাতে কতটা জরুরি সেটা আমরা ঠিক ওদেরকে বোঝাতে পারছি না। এই জায়গাটায় আমাদের একটা বিশাল গ্যাপ তৈরি হচ্ছে ছাত্রদের সঙ্গে। এই প্রসঙ্গে আমি একটু বলি, মানে ওর তো হচ্ছে প্রত্যন্ত গ্রামের স্কুল, আমার শহরের স্কুল। এবার আমার কাছে প্রশ্নগুলো আসে অন্যরকম, যে আচ্ছা ম্যাডাম, তোমার বাচ্চা যদি রিলস বানাতে চায়, তোমার বাচ্চা যদি টিকটকার হতে চায়, তুমি কি পারমিশন দেবে? সে যদি কন্টেন্ট ক্রিয়েটার হতে চায়, তুমি তাকে কি বলবে? এবার এর উত্তরে আমি কি বলবো? এবার আমি যদি বলি যে না, এবার না বললে আমাকে তো ব্যাখ্যাটা দিতে হবে যে কেন না। তো সেই উত্তরে আমি ওদেরকে বলেছিলাম যখন, যে না, না বলবো না, কিন্তু তুমি কি কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও? এবার কন্টেন্ট ক্রিয়েটার হয়ে তুমি একটা যা খুশি করলে, লোক হাসলো, 5 দিন হাসলো, 10 দিন হাসলো, তারপরে তোমাকে ভুলে যাবে, তোমার চ্যানেল আর চলবে না। কিন্তু তুমি যে কন্টেন্টটা ক্রিয়েট করছো, তার মধ্যে যদি তোমার ক্রিয়েটিভিটি থাকে, সেটা তোমার বছরের পর একদম বছর, দিনের পর দিন লোক দেখবে। তো কন্টেন্ট ক্রিয়েটার হোক, তোমরাও হও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেখানে যাতে কন্টেন্ট থাকে। তো এইভাবেই মানে এইটাই। চেষ্টা করি মোটিভেট করার। মোবাইলটা কেড়ে নেবো, দিয়ে বলবো মোবাইলটা ব্যবহার করো না, এটা করলে হবে না। মানে ওদেরকে আরো মোটিভেট করতে হবে যে ঠিক আছে, মোবাইল দেখতে ভালো লাগে, দেখো, ঠিক আছে। আমি ওদেরকে প্রজেক্ট দিই, এভাবে চেষ্টা করি আর কি। জানি না কতটা মোটিভেট হয়, যে প্রজেক্ট দিই, তোমাদের প্রজেক্ট দিলাম, যার যেটা ভালো লাগে সেটা নিয়ে মোবাইলে পড়াশোনা করো, ঘাটো। যার নাচ ভালো লাগে সে নাচ নিয়ে, কত আরেকটা রকমের নাচ হয় দেখো, বলো হ্যাঁ, আমাকে আরেকটা পরের দিন। ব্যাপার হচ্ছে যে মানে কন্টেন্ট ক্রিয়েশনের নামে যে কি ক্রিয়েশন হচ্ছে সেটা হচ্ছে যে একদম। আমি যেমন ধরো পার্টিকুলার কিছু মানুষ যারা ফুড ব্লগিং করে, আচ্ছা তাদেরকে আমি ছেড়ে দিলাম, কিন্তু এখন মানে আহ, এটা কন্টেন্ট হচ্ছে যে আমি রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, এটা কন্টেন্ট হচ্ছে যে আমি আমার বাড়ির গোপাল ঠাকুরকে চান করাচ্ছি, তো হুম। খাওয়াচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এই যে মানে বোগাস ধরনের কন্টেন্ট, তার থেকে ভালো না তুমি সুন্দর একটা ছবি আঁকো, যেমন ছবি এঁকে তুমি দেখাও যে এইভাবে ছবিটা আঁকলে একটা ভালো হয়, কিংবা তুমি একটা সুন্দর লেখা লেখো না, লিখে সেটাকে তুমি পারফর্ম করো, ঠিক আছে? তো এই ক্রিয়েটিভিটি এটার মধ্যে আছে, ক্রিয়েটিভিটি এটার মধ্যে নেই যে আমি অনেক জায়গায় ঘুরছি, আমি অমুক রেস্টুরেন্টে আজকে খেতে গেলাম, কালকে আমি অমুক সিনেমাটা দেখতে গেলাম, কি আমি অমুক একদম একদম। মলে গেলাম। তো ব্যাপারটা হচ্ছে এই যে ব্যাপারটা, এটা বোঝবার জন্য এদেরকে একটা সুস্থ সাংস্কৃতিক পরিবেশ দিতে হবে, এবং শুধু সাংস্কৃতিক পরিবেশ দিতে হবে না, ছোটবেলা থেকে প্রত্যেকটা বাচ্চাকে একটা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত করতে হবে। যেমন ধরো কেউ গান শিখতে পারে, কেউ নাচ শিখুক, কেউ এই বাচিক শিল্প নিয়ে মানে আবৃত্তি শিখুক, ঠিক হুম। আছে? তারপরে হচ্ছে যে কেউ ছবি আঁকা শিখুক। তো ব্যাপারটা হচ্ছে এই যে ব্যাপারগুলো যদি তাদের মধ্যে এই রংগুলো থাকে, তাদের মধ্যে এই মানে রসগুলো মানে তারা আস্বাদন ছোটবেলা থেকে করে ফেলে না, তখন তারা কিন্তু বাইরে মানে বড় হওয়ার পরে এই মনে হয় না এই ফালতু মূল্যবোধ গুলো থেকে কি যায়। বলবো, এই প্রলোভনগুলোর পেছনে তারা দৌড়বে, বা সোশ্যাল মিডিয়ায় কিভাবে নিজেদের পাবলিসিটি করা যায়, বা নিজেদের কি বলবো একটা মানে অ্যাটেনশন গ্যাদার করা যায় যে আমাকে দেখো। তো এই ব্যাপারটা তাহলে আর তাদের মধ্যে থাকে না, কারণ তারা যেহেতু একটা পারফর্মিং আর্টের সাথে কেউ যুক্ত, বা কেউ অন্য কিছুর সাথে যুক্ত, তারা কিন্তু একটা মানে তাদের আর্টটাকে তারা একটা জায়গায় তুলে ধরতে পারে, বা তারা পারফর্ম করতে পারে। তো সেক্ষেত্রে তাদের একটা মাসের সাথেও কমিউনিকেশন তৈরি আগে থেকে হয়ে যাচ্ছে। তো আমি বলছি একদম। যে সোশ্যাল মিডিয়ার প্রতি যে লালায়িত বোধ করা, সেটা এতটা মানে তাহলে তাদের মধ্যে থাকবে না, মানে এই যে একটা মানে কি বলবো আদিখিলাপানা, মানে যেটা এখন একটা অবসেশন তৈরি হয়ে গেছে, অনেকেরই হয়েছে। তো যাই হোক, আমরা এই একদম। ধরনের আলাপচারিতা আবার আরো করব, কিন্তু তার আগে শুনি তাহলে। তো তোমরা কিছু শোনাও অবশ্যই আজকে। ঠিক আছে, ঠিক আছে, অনুষ্ঠানটা ঠিক তো আছে। মূলত
এসবেরই। একদম। তো যাই হোক, সামাজিক অবক্ষয় নিয়ে কথা চলছিল। তো আমাদের তো প্রাণের ঠাকুর রবি ঠাকুর, সবকিছুতেই তো একদমই। তাকে দিয়ে শুরু তাকে দিয়ে শেষ আমাদের হয়েই যায়। তো এই সূত্র ধরেই আলোচনার প্রসঙ্গেই ধরেই করি। ওনার একটা কবিতা দিয়ে শুরু করছি একসঙ্গে দুজন। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত্ত, নিষ্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অসাধারণ, যাই আমার হোক, ভীষণ মানে প্রিয় কবিতা। আমাদের এগুলো পড়তে পড়তেও যদি আমাদের মধ্যে অনেক অবক্ষয় চলছে, সেগুলোও যদি কিছুটা হলেও দূর হয়, সত্যি। অবশ্যই, যে এইটা পাঠ করে যাতে এটা শুধুমাত্র মানে পাঠ্য হিসেবে না থেকে যায়, এর না যে থাকে, মূল তাই তো। বক্তব্যটা কি সেটা অন্তর থেকে গ্রহণ করতে পারে। এখনকার একদম, বাচ্চাদের ঈশ্বর সেই চেতনা আর সেই বোধ দিক, আমরা এই প্রবুদ্ধ আশা দিক। করি, আর কি করব। একদম আচ্ছা, তাই। ম- হ্যাঁ, মৌমিতা কি শোনাবে আজকে, বলো। আচ্ছা, এই প্রসঙ্গই যখন চলছে, মূল্যবোধ অবক্ষয়, আমরা শিক্ষক, তাহলে ঘুষ শোনাই। মানে স্টুডেন্টদের আমরা বলি পড়া তৈরি করো, মুখস্থ করো। এবার আমরা টিচার, তো আমাদের সেই মুখস্থ করার বা মনে রাখার বাদটা থাকে না। তো দেখেই করি, পাঠই করছি। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট। ছেলেকে লেখা, লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুর বেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যাই। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছুঁবো না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞানও তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনোদিন। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি, বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার উপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি। অসাধারণ, অসাধারণ।
ভীষণ সুন্দর, ধন্যবাদ। ভীষণ সুন্দর লাগলো লেখাটা। আচ্ছা, এবার বিজন, তাহলে হুম তুমি করো তার কিছু। আগে আমি একটু 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 বলে নিই যে হ্যাঁ, মুদ্রার তো দুটো পিঠই থাকে। কিছুক্ষণ আগে বললাম যে বাচ্চাদের যে অবক্ষয়, এবার আমাদের গার্জিয়ানদেরও তো অবক্ষয় রয়েছেই। একদম আমরা একদম। আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে তো এত পড়াশোনার চাপ ছিল না, আমরা তো বাচ্চাদেরকে ইঁদুর দৌড়ে তো নামিয়ে দিয়েছি। এবার ওদের উপর যে একটা মানসিক প্রেসার ছোট থেকে, মানে কিছু একটা করতে হবে, ভালো কিছু করতে হবে, এবং সেটাই আমরা দেখছি যে বয়ঃসন্ধির পর থেকেই মানে কোনো কোনো ছেলে মেয়ে খুব চুপচাপ হয়ে যাচ্ছে। স্কুলে হয়তো দেখি যে তারা প্রথম দিকে 5-6 এ থাকাকালীন তারা প্রচন্ড প্রাণোচ্ছল, ক্লাসে খুব ইন্টারাকশন করছে, কিন্তু যত বড় হচ্ছে আস্তে আস্তে এবার উম সাংসারিকও কারো কারো কোনো সমস্যা থাকে। আমার স্কুলে কদিন আগে বিদ্যালয় প্রাঙ্গণে একটা ছেলে হঠাৎ করে ফার্স্ট পিরিয়ড চলাকালীনই সে বিষ খেলো হঠাৎ করে। তারপরে কারণটা বোঝা গেল যে রাতে বাবা নেশা করে এসে মাকে মারধর করেছিল এবং সেটা সে নিতে পারেনি। এবার আমাদের নিজেদের মধ্যেও যে ত্রুটিগুলো, সেগুলো অবশ্যই দূর করতে হবে, সেগুলোরও তো একটা প্রভাব শিশু মনে পড়েই। একদম হুম একদম। একদম। তার প্রসঙ্গ ধরেই আমার কবিতা, কবি জয় গোস্বামীর খুবই প্রচলিত কবিতা, সেগুলো দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। টিউটোরিয়াল। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম। তার বদলে মাত্র 85? 5টা নম্বর কেন কম? কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি। এই জন্যে তোমার মা কাক ভোরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে। এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাঁচ প্যাঁচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি। তারপর আঁচলে মুখ মুছে ঢুকতো গিয়ে ভ্যাপসা রান্নাঘরে। এই জন্যে এই জন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার চা জল খাবার, সপ্তাহে 3 দিন। তাতে কত খরচা হবে রাস্কেল? বুদ্ধি আছে হিসাব করবার? শুধু ছোট কালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি, জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে যাস, দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে, পাশে না, পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে, হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ। দেখতে পাস না মন কোথায় থাকে? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে। ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না। ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে। এনারাই হতে হবে, এনারাই এনারাই। তবে ম্যাজিক দেখবি, কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে। তাহলেই ছবি ছাপবে খবর কাগজ, আরো দরজা খুলে যাবে। আরো 5, আরো 5, আরো 5, 5 করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি না, না না বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি, না না না, আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না না বাপি, পড়ার কথাই। দেখি না, উত্তর দি, নোট দি, নোট নি। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপি না, না না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে। কত ছোট লোক। না, আমি খেলতে যাই না কখনো, খেলতে যাই না। আমার বন্ধু নেই। না বাপি না, একজন আছে, অপু, এক ক্লাসে পড়ে। ও বলে ওর বাবাও বলেছে প্রথম হতে।
বলেছে কাগজে ছবি। ওর বাবা ওকে, হ্যাঁ বাপি হ্যাঁ, না না বাপি, অপু বলছে পড়াশোনা হয়নি একদম। বলেছে ও ব্যাগ পাবে। ব্যাগ পেলেও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড রয়েছে জানে। হ্যাঁ বাপি হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়। কি বলবো, আমার মানে ভাষা নেই, কিন্তু এটা একটা নিদারুণ বাস্তবতা। জয় গোস্বামী যে লিখেছেন, ঠিক এটাই হয় এখনকার দিনে, এটাই হয়। একদম এবং এত একদম কর্কশ ভাবে গার্জিয়ানরা প্রতিনিয়ত জাহির করে যে আমরা এত টাকা খরচা করছি, তো সেই মানে আউটপুটটা কি আসছে প্রতিদানটা তোকে কিছু তো। দিতে হবে। ঠিক। হ্যাঁ, কিন্তু এটা কখনোই উচিত না। একটা বাচ্চা যাতে ভালোবেসে পড়াশোনাটা করে, তার সেই ইন্টারেস্টটা গ্রো করাতে হবে। হ্যাঁ, একদম যেকোনো বিষয়ে সে যদি আগ্রহ বোধ করে তবেই তো তার পড়াশোনাটা হবে। কিন্তু তাই তো এই তাই যে তো এই ধরনের পরীক্ষাগুলো যেগুলো সবাই দেয়, আমিও দিয়েছি একটা সময়। তো এই যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কি আইআইটি, তো এইগুলোতে যে এতটাই মানে এখন এতটা প্রেসার, আমাদের সময় অতটা তাও ছিল না। না এখন ছিল এত না। মারাত্মক প্রেসার, মানে মানে ওরা ভাববার জানে যে মতো নয়। আমাদের একটাই লক্ষ্য, এটা করতে হবে। কিন্তু ব্যাপারটা তাদের হচ্ছে 6-7 থেকেই যে মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। একদমই, এবং এই পরীক্ষাগুলোতে না বসলে যেন গার্জিয়ানদের মধ্যে একটা প্রেস্টিজ ইস্যু এসে মানে হয়ে যায় যে আমার বাচ্চা জয়েন্ট দিল না। তো এই হচ্ছে ব্যাপার। তো এই মানসিকতাগুলো থেকে আগে গার্জিয়ানদের নিজেদেরকে পরিবর্তন করার বিশেষ দরকার আছে। ঠিক। কারণ আমরা তো এই কারণে আমাদের পরবর্তী প্রজন্ম আনি না যে তারা এই ধরনের একটা মানে মানে কি বলবো, একটা অবাস্তব একটা মানে অসম্ভব একটা প্রতিযোগিতায় তারা মানে মেতে উঠবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে ফোনে বাচ্চাদের বারণ করবে কি, বাচ্চাদের বাবা মারাও তো ভয়ঙ্কর ভাবে ফোনে ইনভলভ, সারাক্ষণ মুখে ফোন গুজে বসে সেই আছে। সেই সেই তো আমরাও এবার সমানভাবে দায়ী। সন্তানকে সুশিক্ষা দিতে গেলে বাবা মাকে অনেক কিছু ত্যাগ করতে হয়, যেটা এখনকার বাবা মাদের মধ্যে ভীষণ কম। মানে সেই ত্যাগের ব্যাপারটা তাদের মধ্যে নেই। তো ছেলে সত্যি। মানে এই এই ব্যাপারটা হচ্ছে না যে ভাব ছাড়া যেরকম পুজো মানে কোনো ফলদায়ী হয় না, ঠিক সেরকমই যেভাবে তারা সন্তানদের সাথে ডিলিং করে, সন্তানরা ওরকমই তৈরি হচ্ছে আর কি। তো আর যাই হোক বাবা মাদের সঙ্গে সন্তানদের কোয়ালিটি টাইম বলতে যেটা বোঝায় সেটাও এখন কেউ স্পেন্ড করে না। এবং এত হুম, মেকানিক্যাল হয়ে গেছে সব রিলেশন গুলো যে বাচ্চাদেরও ছোট ছোট অনুভূতি গুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানে এখন আর শরতের আকাশ দেখে কেউ আনন্দ পায় না, দুর্গাপুজোয় বাস পড়লে মাঠে কেউ আনন্দ পায় না, সেই অনুভূতি গুলো নেই তো। আমাদের যেগুলো ছিল ছোটবেলায় সেগুলো নেই। অবশ্য করে। তো উম যাই হোক, আমরা এই ধরনের আলাপচারিতা আরো করব। এবং দ্বিতীয় পর্বে আমাদের সাথে আরেকজন অতিথি আসবেন। আহ তিনি বেশিক্ষণ থাকবেন না যদিও। আহ তিনি এখনো জয়েন করেনি, ঠিক আছে। আপনারা আচ্ছা তোমরা তাহলে অপেক্ষায় আছি তাহলে। তোমাদের অনুষ্ঠান মানে কন্টিনিউ করো। এবার আমাদের কি শোনাচ্ছ? আচ্ছা। স্বাধীনতা দিবস চলে গেল, তো স্বাধীনতার ওপরেই শোনাই। যে আমারটাতে না করে স্বাধীনতার তোরটাতেই কর। স্বাধীনতার প্রকৃত অর্থ কি সেটা একটু বোঝার চেষ্টা করি। মানে কবিতাটাতেই আমাদের আলোচনার উত্তর। স্বাধীনতার মানে, কবি ভবানী প্রসাদ মজুমদার। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাথি কিল চড় চাটি, ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে
স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুঁটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারোই কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি, স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে। নমস্কার। অসাধারণ, অসাধারণ। সত্যি তো স্বাধীনতার মানে কজন জানে। আর একদম স্বাধীনতা আহ আমাদের মানে যতদিন আমরা পাইনি ততদিন স্বাধীনতার প্রতি মানুষ যতটা প্যাশনেট ছিল, দেশের প্রতি যতটা প্যাশনেট ছিল, আজ মনে হয় যেন কারোর দেশের কোনো কিছু নিয়ে কিছু আসে যায় না। কারণ আমার বাবা ছিলেন একজন আর্মি অফিসার। তো আমাদের জীবনের অনেকটা সময় কেটেছে মিলিটারি ক্যাম্পাসে। তো এই যে প্রত্যেকটা স্বাধীনতা দিবসে সেলিব্রেট করা এবং এই যে মানে কি বলবো, আর্মিদের খুব কাছ থেকে দেখে তাদের মধ্যে যে একটা চনমনে একটা দেশাত্মবোধ, দেশের জন্য প্রাণ পর্যন্ত মানে বলিদান দেব, তারা কেউ কিন্তু মোটা মাইনের জন্য আর্মি জয়েন করে না। তো বাইরে সিভিলিয়ানদের মধ্যে এই ধারণা আছে যে আর্মি যারা জয়েন করে তারা তো প্রচুর টাকা পয়সা পায়। না, টাকা পয়সাটা কথা না, এই মানে চিন্তা ভাবনাটা যাদের মধ্যে আছে তারা বোধহয় সব থেকে বেশি মানে দেশ বিরোধী। আমি কি বলবো মানে সত্যি আর বলতে চাই না, আমার খুব তাই তো গায়ে তাই লাগে তো এখনকার মানুষদের কিছু কিছু কথাবার্তা দেখলে, যে দেশ নিয়ে চিন্তিত না, বিদেশ নিয়ে তারা আন্দোলন করছে। কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে এতটা ভুল তাদের মতাদর্শ, একটা এত বড় পার্টি, এত লোকজন ইনভলভড, কারুর কি কোনো মানে আত্মচেতনা বা কোনো মানে কি বলবো স্বদেশ প্রেম এদের মধ্যে কি নেই? তারা কি জানে না যে কত মহোৎসব মানুষেরা প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতাটা আজকে আমরা যে পেয়েছিলাম, আজকে তার কি মানে তার তো উপযোগিতা কিছু নেই। আমরা তো মানে কি না, বলবো, আরো তো নানান সবাই ভাবে নানান কিছুতে তো পরাধীন হয়েই আছি আমরা এখনো। অপব্যবহার, সেই স্বাধীনতার একদম এখন স্বাধীনতা পেয়ে গিয়ে যে এভাবে অপব্যবহার হয়েছে সবকিছুর, তো কোথাও সেই একটা ভীষণ মানে কষ্ট লাগে। তো এই যে কবিতাটা, এটা একটা ভীষণ মনে দাগ কেটে যাওয়ার মতো কবিতা, ভীষণ ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ তো থ্যাংক হ্যাঁ, এবার আচ্ছা, যেহেতু আমরা কবিতার অনুষ্ঠান মানে আমরা যেহেতু পরপর পরপর কবিতাই শুনে যাচ্ছি, তাই জন্য আমি বললাম যে আমাদের আরেকজন অতিথি আমি ডেকেছি, যিনি আমাদের সঙ্গীত পরিবেশন করবেন। তো ইউ। তিনি বাহ, জয়েন করছেন আমাদের সাথে খুব সম্ভবত। আচ্ছা। আহ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ,
আমাদের বলেছিলাম যে আজকে অনুষ্ঠানটা দুটি পর্বে ভাগ করেছি। তার কারণ হচ্ছে যে আমাদের প্রথম দুজন শিল্পী বাচিক শিল্পী, তো তাদের সাথে আমরা এতক্ষণ তাদের পাঠ শুনলাম। বিভিন্ন তারা সুন্দর সুন্দর আমাদেরকে কবিতা আবৃত্তি করে শোনালেন। তো যাতে অনুষ্ঠানটা একঘেয়ে না মনে হয় সেই কারণে আমি আমাদের দ্বিতীয় অতিথিকে ডেকে নিচ্ছি। দ্বিতীয় অতিথি এবং বিশেষ অতিথি যে আচ্ছা, প্রথমেই আমি অনেক স্বাগত জানাই সুব্রতকে, চিত্রশিল্পী এবং সঙ্গীত শিল্পী সুব্রত ঘোষ। আর যারা আমাদের অলরেডি যারা উপস্থিত আছেন তাদের সাথে আমি তোমার আলাপ করিয়ে দিই। উনি হচ্ছেন ডক্টর বিজন কুমার পণ্ডিত এবং ওনার ওয়াইফ মৌমিতা রয়, দুজনেই পেশায় শিক্ষক এবং এনারা সুদূর কোচবিহার থেকে আমাদের এই অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছে। এনারাও কোচবিহার অঙ্কুরোদ্গমের সদস্য আমারই মতো। আর আজকে দুজনেই ভীষণ সুন্দর সুন্দর আমাদেরকে কবিতা শোনালেন এবং যেহেতু দুজনেই শিক্ষকতার পেশায় আছেন তাই তাদের সাথে আমরা আজকের জেনারেশন বাচ্চাদের যে মানসিক একটা চূড়ান্ত অবক্ষয়, তাদের সাথে সাথে যে গার্জিয়ানদের কি কিরকম ব্যবহার হওয়া উচিত সেসব নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি। তো সুব্রত আমাদের এই কবিসভা সাহিত্য অঙ্গন যে গ্রুপটি আছে তার প্রতিষ্ঠাতা এবং সুব্রত এই ধরনের বিভিন্ন গ্রুপ চালিয়েও থাকে। তার নিজের সৃজন আর্ট একাডেমি বলে একটি গ্রুপ আছে যার মেম্বার বোধহয় কম করে 50,000 হবে। তো আচ্ছা সুব্রত, আমি কি বলবো তোমার সম্বন্ধে, তোমাকে কি বলি আমি বলে দিই যে বর্তমানে কলকাতায় যদি সব থেকে ভালো পোর্ট্রেট আর্টিস্ট কেউ থেকে থাকে সেটা এই সুব্রত ঘোষ। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তার পেন্টিং খুবই সমাদর লাভ করেছে এবং রিসেন্ট উনি যেটা করেছেন যে লতা মঙ্গেশকরের একটা পেন্টিং ওনার কাছ থেকে ওনাকে আমন্ত্রণ করেছিল সেই অনুষ্ঠানটায়, যেখানে তুমি এবার বলো এটা মানে কি হয়েছিল ওদের। এটা তো হৃদয়নাথ মঙ্গেশকরের একটা একাডেমি তো নাকি? হ্যাঁ, এটা হচ্ছে হৃদয়নাথ মঙ্গেশকর, ওনার হাতে তুলে দিয়েছিলাম পোর্ট্রেটটা। তো এটা ছিল হচ্ছে দীননাথ মঙ্গেশকর একটা হল আছে, এটা হচ্ছে জানো যে যার নামটা ভুলে গেলাম একটু, বিলাপার্লে, মানে ওনার বাবা দীননাথ বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার হৃদয়নাথ মঙ্গেশকর, তার বাবা দীননাথ মঙ্গেশকর, তার নামে একটা হল আছে। ওখানে একটা প্রোগ্রাম চলছিল, তো সেখানে উষা মঙ্গেশকর এসেছিলেন এবং তাদের পুরো মানে মঙ্গেশকর ফ্যামিলির সমস্ত মানুষজন ছিলেন। আর আমার একটা ভেতর থেকে একটা লতা মঙ্গেশকরের বোধহয় হ্যাঁ মানে মৃত্যু উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন এরকম কিছু একটা ছিল নাকি? ওইটা ছিল, রাইট রাইট, একদম ঠিক একদম ঠিক। ওনাকে শ্রদ্ধা জানিয়ে এবং দীননাথ মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে একটা অনুষ্ঠান ছিল। এটা মহারাষ্ট্রে এটা হয়, এটা খুব একটা পপুলার একটা প্রোগ্রাম। সেখানে ট্যালেন্টেড যারা তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। আর সেখানে আমি গিয়েছিলাম। তো আমি গিয়েছিলাম নিতিন শঙ্করজি, যিনি মিউজিক ডাইরেক্টর, তার মাধ্যমে আমি মঙ্গেশকর ফ্যামিলির সঙ্গে আমার যোগাযোগ হয় এবং এই পোর্ট্রেটটা সেখানে মিউজিয়ামে দেওয়ার জন্য সেখানে দেওয়া হয়। তা এখন বর্তমানে পুনেতে আছে এই পেন্টিংটা এখন। আর বিয়ার পর অভিজ্ঞতা যেটা হচ্ছে রাত্রি 12টার সময় আমাদের, হ্যাঁ রাত 12টার সময় আমরা সুযোগ পাই কথা বলার, মানে প্রায় প্রোগ্রামটা এরকম যে আকাঙ্ক্ষা রইল অবশ্যই। এবং শুধু তাই নয় যে একটি মানে অনুষ্ঠান অমিতাভ বচ্চনের পোর্ট্রেটও করেছে এবং সেটা তাকে তুলে দেয় এবং অমিতাভ নিজে স্বয়ং ওকে একটি আর কি অ্যাকনলেজমেন্ট, একটা আর কি সার্টিফিকেট নিজের হাতে দিয়েছেন। তো এই সবগুলো একটা প্রাপ্তি, এটা তো আমি বাগিয়ে দিলাম। এরপরে যে গান, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, আমি কোনো বাঙালিকে এরকম স্বচ্ছন্দভাবে সাউথ ইন্ডিয়ান ভাষায় গান গাইতে দেখিনি। এবং শুধু গান গাওয়া নয়, চেন্নাইতে সাউথ ইন্ডিয়ান ভাষায় গান গেয়ে মানে জাস্ট পেড আর্টিস্ট হিসাবে, মানে ওর সঙ্গীত শিল্পী কিন্তু
প্রফেশনাল শিল্পী, মানে কলকাতার বিভিন্ন জায়গায় ও পেড আর্টিস্ট হিসেবেই পারফর্ম করে। তো এই যে ব্যাপারগুলো, আমি কোনো বাঙালিকে পার্টিকুলারলি তামিল বা তেলেগুতে এত স্বচ্ছন্দ দেখিনি, ও যেভাবে ইজিলি গানগুলো গায়। তো সুব্রত, তুমি আর বেশি কথা বলবো না, তুমি একটা খুব সুন্দর গান গেয়ে আমাদের অনুষ্ঠানের মুডটাকে একটু অন্যরকম করে দাও। একদম। তাহলে এটা কি বাংলা দিয়ে শুরু করবো না কি দিয়ে শুরু করবো? বাংলা, হিন্দি, তামিল কোনটা? না না, প্রথমে বাংলা হিন্দি হোক, পরে তামিলটা থাকুক। তামিলটা পরে। অবশ্যই শুনবো। ঠিক আছে। আগে তাহলে হ্যাঁ, হিন্দি দিয়ে করো যদি তোমার ভালো। আচ্ছা, বাংলা দিয়ে করি। হ্যাঁ, বাংলাতে করো অবশ্যই। বাংলা অনুষ্ঠান আমাদের বাংলা দিয়েই করো। হ্যাঁ, বাংলা দিয়ে শুরু, তারপর আস্তে আস্তে। আচ্ছা, এক সেকেন্ড, আমি দেখাই যে আমার যে দুটি একক কাব্যগ্রন্থ বেরিয়েছে তার প্রচ্ছদ সুব্রত করেছে। এটা হচ্ছে আমার প্রথম একক কাব্যগ্রন্থ স্বগতোক্তি, আর আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ যা কিছু আমার, এরও প্রচ্ছদ করেছে। তো প্রচ্ছদের কাজটা তোমাদেরকে দেখালাম, কারণ তোমরা বলছিলে যে ওর করা কাজ দেখতে চাই, তাই আমি একটু দেখালাম। হাতের কাছে আমার এটাই আছে। আচ্ছা, এবার গান হয়ে যাক সুব্রত। একদম একদম, ঠিক আছে। আমি কারাওকেতে করছি, হ্যাঁ, কারাওকেতে গানটা হচ্ছে। হ্যালো হ্যালো, একদম হ্যালো 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 হ্যাঁ, ঠিক আছে। তারপরে পৃথিবীতে আধারে ছায়ানো মৌমাছি ফিরে গেলে জানি তার গঞ্জ থামবে। তারপরে পৃথিবীতে আধারে ছায়ানো মৌমাছি ফিরে গেলে জানি তার গঞ্জ থামবে। সে আধার পাবো না, গুঞ্জন পাবো কানে তো বুঝবে তারি। ব্যস্ত ব্যস্ত সূর্য ডোবার পালা আসে যদি আসত ব্যস্ত ভুলের হবে হবে ধরতে স্বপ্নের ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। তারপরে সারা রাত জলে একা একা থাকবো, হৃদয়ের লিপিটা কে যেন লিখেছে একটা জোনাকি রাত্রি ছেড়ে আমাদের সাথে রাত জড়াতে দুটি পারে চুপি চুপি কদম সে শুনতে জোনাকিরা রাখো তাহলে শুরু রাখো পাওয়াতে চাওয়া ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। সূর্য ডোবার পালা আসে যদি আসত ব্যস্ত কৌতূহলের হবে হবে ধরনের স্বপ্নে তো ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। ধন্যবাদ। শোনা গেছে? হ্যাঁ, একদম খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ। অন্য সত্যি আমাদের পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সে একটুখানি একঘেয়েমি চলে এসেছিল শুনতে শুনতে, যদিও একঘেয়েমি কিছুই না, আমরা নানান বিষয়ে আলোচনা করছিলাম। তো
এবার আমি আজকে আমার প্রথম কাব্যগ্রন্থের একটি কবিতা বলি। একদম। কবিতাটা এই কারণে বলছি যে সেই প্রসঙ্গে কটা কথা আমি বলবো। তারপর কবিতা সেই মেয়েটা বড্ড একা, সেই মেয়েটা ঠেকে শেখা, সেই মেয়েটা দাঁড়ায় ঘুরে, সেই মেয়েটা খোলস ছাড়ে, সেই মেয়েটা হিসেব কষে, সেই মেয়েটা ভাবে বসে, সেই মেয়েটা স্বপ্নও সাজায়, সেই মেয়েটা টাকাও গোছায়, সেই মেয়েটা বড্ড তেরা, কষ্টগুলো ছেঁড়া ছেঁড়া, সেই মেয়েটা হাসে খেলে, সেই মেয়েটা হেঁটেই চলে। জীবন মানেই ভাঙা গড়া, সুযোগ বুঝে লাথিও মারা, সেই মেয়েটা হাঁটে সোজা, সেই মেয়েটা দশভুজা। তো কেমন লাগলো আমার লেখা? খুব খুব ভালো, খুব 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 সুন্দর, ভীষণ ভালো, একদম সত্যি মানে কতগুলো লেয়ার, তাই তো? হ্যাঁ, অবশ্যই। একদম ছোট্ট তাই। ছোট্ট লাইন, ছোট্ট ছোট্ট শব্দ, খুব ছোট ছোট গভীর শব্দ কিন্তু গভীর মানেগুলো গভীর, অর্থবহ। সত্যি অর্থবহ। হ্যাঁ, আজকে আমি এই কবিতাটা এই কারণে পাঠ করলাম যে আমার জীবনে একটা এমন সময় এসেছিল যখন 2 বছর আমি কিছু লিখতে পারিনি, কিছু মানসিক চাপ ছিল আমার। তো তখন আমার বাড়িতে প্রথম অঞ্জনাদি এসেছিলেন যে মৌসুমী কি হলো, লেখালেখি করছো না আজকাল, কি ব্যাপার? উনি কোনো একটা কাজে কলকাতায় এসেছিলেন। তো এই অঞ্জনাদি মোটিভেট করেন এবং জোরজার করে অঙ্কুরোদ্গমের জন্য তোমাকে একটা লেখা লিখতেই হবে। তো সেই সময় এটা লেখা, সেই মেয়েটা। এবং এমনই ঘটনাচক্র যে তখনই আমার সুব্রত সাথে আলোচনা হচ্ছিল যে এইসব বই-টই করা নিয়ে। তখন সুব্রত আমায় বলল যে এত কবিতা লিখেছো, তো বই কেন করছো না? তো ব্যাপারটা হচ্ছে যে 2016 থেকে 19-এর মধ্যে আমার 6টা সংকলন বেরিয়েছিল, কাব্য সংকলন। আচ্ছা। তো যৌথ সংকলন বাংলাদেশ থেকেও বেরিয়েছে। তো লেখালেখি করতাম, কিন্তু খুব সিরিয়াসলি কিছু করতাম না আমি। তো আমাকে বললো যে তুমি একটা একক, আমি বললাম ঠিক আছে তাহলে আমি একক করি। তো আমার যে বই করা সেই বিষয়ে আমাকে খুঁটিনাটি যাবতীয় তথ্য সংগ্রহ করে দেওয়া এবং কি বলবো, মানে আমাকে ও ভীষণভাবেই হেল্প করেছে সুব্রত। আজকে তাই সুব্রত তোমারই অনুষ্ঠানে আমি তোমাকে মানে আমি বললাম এটা একটা থ্যাঙ্কস গিভিং পর্ব আমার, যে তুমি আমার জন্য অনেক কিছু করেছো সুব্রত, যেটা মানে কি বলবো, আমার বোধহয় কোনো জন্মে তুমি আমার মায়ের পেটের ভাই ছিলে, যে আমাকে যে মোটিভেট করা যে না হ্যাঁ তুমি করো, তুমিও পারবে, তুমি করো। এবং এই যে সুন্দর সুন্দর প্রচ্ছদগুলো মানে ও যে ছবিগুলো এঁকেছে, এই ছবি দেখেও আমি কিছু কবিতা লিখেছি। তো সেগুলো পরে কোনোদিনও শোনাবো, কারণ একদম, নয়তো এত একদম। সময় হবে না আমাদের অনুষ্ঠানে। তো মানে সুব্রত আমাদের যে আমাদের এত ভালো হ্যাঁ, লাগছে যে মানে আপনাদের এত সুন্দর একটা সম্পর্ক, এবং সেটার যে উদযাপন আজকে হচ্ছে অনুষ্ঠানে, আমরা যে আজকের এই অনুষ্ঠানে থাকতে পেরেছি, মানে সাক্ষী থাকতে সত্যি পারছি, দারুণ ভালো লাগছে, লাগছে। তাই তো? মানে কিভাবে মানুষ মানুষের অবশ্যই। সাথে জড়িয়ে যায়, সম্পর্কগুলো, বন্ধনগুলো, এটা ভাবতেও ভালো লাগে। না আসলেই তাই, আসলে অবশ্যই। আমারও মনে হয় একদমই ঠিক দাদা। আসলে আজকের এই একটা ভেজালের সময়, মানে আমি তো দেখি মানুষ মানুষকে কিভাবে চিট করছে। মানে আমি তো বাস্তবে আমি যাই কাজ করি দেখি যে একটা মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। মানে আজকের দিনে যে রেশিওটা একদম কমে গেছে। এরকম মানে মানুষ, মৌসুমী শুরুর মতো সবাই তো মানুষকে আমরা যখন দেখলাম, মানুষ হবার অভিনয় করছি, আসলে তো ভেতর থেকে মানুষের সংখ্যা খুবই কম, আমরা মানুষ মানুষের সেজে আছি আর কি। এবং যাদের কাছে আমরা আশা করি যে তারা হয়তো সমাজকে পথ দেখাবে, তাদের মধ্যে এমন কিছু দেখতে পাচ্ছি যে তারা আরো সমাজকে ডুবিয়ে দিচ্ছে। বা আমি যখন মৌসুমী শুরুর আগে দেখলাম যে দিদি লেখালেখি করছেন, অথচ সেরকম আজকের যে মুহূর্তে আজকে একটা মহিলাকে উঁচু হয়ে দাঁড়াতে গেলে অনেক নানা রকম পথ দিয়ে যেতে হয় তাকে। হ্যাঁ, আমি একদম, এটা একদম। কি পথ দিয়ে যেতে হয় সেটা আমি বলতে চাই না। তো আমি দেখলাম মানুষ একটু সামান্য একটা যদি সহযোগিতা পায় তাহলে সে অনেক কিছু করতে পারে। আর মানুষের মধ্যে অসীম ক্ষমতা থাকে, সেটা আমি বিশ্বাস করি। তো ওনার মধ্যে সেই ক্ষমতা ঠিক। ছিল এবং উনি একদম সত্যি কথা ট্রান্সপারেন্ট একটা মানুষ, যার মধ্যে মুখে মনে এক,
ওনার সবচেয়ে এটা প্রবলেম বোধহয়, আমার মাঝে মাঝে মনে হয় প্রবলেম, তার কারণ উনি অনেকের কাছে অপ্রিয় সত্যি কথা বলে খারাপ হয়ে যান, কিন্তু আমি সেটা ফিল করেছি, আমি বুঝেছি এই মানুষটা একদম খাঁটি, ইনি ভুলকে ভুল বলেন, ঠিককে ঠিক বলেন। তা আমার ওই জন্যই তার সাথে আমার একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। এরকমই থাকুন, যদিও এই প্রজাতির মানুষ বিরল বর্তমান সমাজে, তবুও এরকমই থাকুন। আপনাদের দেখে মানে আপনারা কোষ্ঠী পাথর, আপনাদের সংস্পর্শে তারপর আমরাও কিছুটা। হ্যাঁ, আমি সেটা বলতে চাই কি, যে শিক্ষক হিসেবে সুব্রতর কাছেও প্রচুর মানুষ, প্রচুর ছেলে মেয়ে আসে যারা হয়তো কিভাবে ছবিটা আঁকবো, মানে আমি বলছি 8 লাইনে যারা আছে, 8 কলেজ থেকে তারা হয়তো পাশ করে বেরিয়েছে সদ্য, তারা কোথায় এক্সিবিশন করবে, কোন গ্রুপের সাথে করবে, তারা কিভাবে একাডেমি হল পাবে, মানে এটা লোকেরা জানে না। এটা বলা খুব দরকার যে সুব্রত নতুন ছেলে মেয়েদেরকে এমন ভাবে হেল্প করে যে আজকে আমি আমার চোখের সামনে দেখেছি সৌভিক বলে একটি ছেলেকে, মানে ওর কিছুই ছিল না, মেদিনীপুর থেকে এসেছিল ছেলেটি, যে তাকে যে ছবি আঁকা শেখানো থেকে শুরু করে, এবং সে বর্তমানে এত ব্যস্ত শিল্পী, এবং তোমাদের তো পুজোর মানে সল্টলেক করুণাময়ীর পুজোর কাজও করছে, কাজ চলছে এবং আমার সাথেও কাজ করছে। আর সবচেয়ে মজার কথা সৌভিক সম্বন্ধে শর্টে বলি, একবার আমার পেন্টিং যাচ্ছিল একাডেমি অফ ফাইন আর্টস এর শো এর জন্য, তখন আর কি হঠাৎ করে সৌভিকের সঙ্গে দেখা রাস্তায়, আমি ম্যাটাডোরের ছবিগুলো তুলছি, পেন্টিং গুলো, তখন ও বললো যে স্যার এটা কি আপনি এঁকেছেন? হ্যাঁ। বলে আচ্ছা আচ্ছা। আমি তখন তো চিনি না, জানি না, আমি ছবিগুলোকে তুলছি, তখন ও দেখছি একটা একটা করে পেন্টিং গুলোকে দেখছে। তো আমি বললাম যে, ও নিজেই বললো যে স্যার আমিও ছবি আঁকি। আচ্ছা আচ্ছা। এখন ছবি তো এখন হাজার হাজার লোক আঁকে, সে এখন কার কত সময় আছে দেখার, এখন ঠিক আছে খুব ভালো, পরে দেখা হবে ভাই, হ্যাঁ চললাম। ও বললো আপনার নাম্বারটা পাওয়া যাবে? হ্যাঁ নাম্বার নাও। নাম্বার নিল, পরে আমাকে ছবিগুলো দেখালো, আমি দেখলাম যে ছেলেটার মধ্যে অসম্ভব স্কিল, এই সেটা যদি সঠিক জায়গা পায় তাহলে ও কিন্তু কলকাতায় অনেক কিছু করতে পারবে, কিন্তু ও থাকে মেদিনীপুরে থাকে, ওই বালির খাদানে কাজ করে। হ্যাঁ বলছি করছে তো, মানে সৌভিক ঠাকুর একজন ব্যস্ত মানুষ আর কি, মানে সে যেমন দুহাতে অর্থ উপার্জন করছে, সেরকম তার এই আর্টের ফিল্ডের নাম পরিচিতি সবই হয়েছে, তাই না? সবটাই হ্যাঁ, এবং কাজ করছে সিরিয়াসলি। তবে ওর একটা তাকে দিশাটা দেখানো, এবং শুধু সৌভিক নয়, আমি বাকিদের নামগুলো নিচ্ছি না এখানে, তা আমি তো নিজেই আজকে এই বছরে দেখলাম যে এরকম অজস্র ছেলে মেয়ে তোমার কাছ থেকে হেল্প পেয়েছে। তো এই যে শিক্ষকের যে এই যে মানে কর্তব্যটা তুমি করে চলেছো, আমি চাইবো যে এরকমই তুমি হেল্পফুল এবং এরকমই একটা মানুষের কাছে একটা ইন্সপিরেশন, একটা মোটিভেশন হয়ে থাকো, যেটা তোমাকে দেখে লোকেরা অলরেডি মানে এক্সাম্পল দেয়, এবং আরো দিক ভবিষ্যতে। আমি তোমার দিদি হিসাবে তোমাকে অনেক অনেক আশীর্বাদ করি, ভালো থেকো, ভালো কাজ করো, এবং এইভাবে কি বলবো, যে কেউ এইভাবে মানে সাহায্যের জন্য ভালোবাসার হাতগুলো বাড়িয়ে দিতে পারে, মানে সেটাও সত্যি দেখে শেখার মতো। সত্যি একদমই। তো এটা আমারও ভালো লাগে আসলে, আমিও খুব মজা পাই যদি কারো ট্যালেন্ট থাকে বা কারো যদি ভেতরে কিছু মেটেরিয়াল থাকে, সেটা যদি প্রপার যদি ইউজ হয়, তাহলে এটা একটা ভালো, নিজেরও ভালো লাগে। এটা ভালো কারো যদি একটু সামান্য কিছু সহযোগিতা করে যে শান্তিটা পাওয়া যায়, বা নিজে খেয়ে অন্যকে খাইয়ে যারা শান্তি পাওয়া যায়, এটা আমি সবসময় ফিল করি, এটা অনেক বেশি পাওয়া যায়, অনেক বেশি। এরকমই যদি আমরা সবাই ভাবতে পারতাম, এটাই হয়তো মানে শিল্পী মন হয়তো এটাকেই বলে, মানে এরকমটাই হওয়া উচিত, শিল্পী মনটা হয়তো এরকমই হওয়া উচিত। একদমই। আর ঠিক আছে সুব্রত, তাহলে তুমি কি মানে কিছুক্ষণ থাকবে তো? আছি, হ্যাঁ চলো, প্রোগ্রাম চলো। হ্যাঁ, অনুষ্ঠান চলবে, অনুষ্ঠান এখন শেষ হচ্ছে না। তো এবার আবার দীর্ঘক্ষণ আমরা আলাপচারিত করলাম, এবার আমরা বিজন আর মৌমিতার কাছে চলে যাচ্ছি। বলো এবার তোমরা এবার কি নিবেদন করবে? আমরা তো শুনবোই, সুব্রত শুনবে নতুন এবার, আর দর্শকরা শুনবে আমাদের। আচ্ছা, সেই মেয়েটা সেই প্রসঙ্গ ধরে, সেই দশভুজার প্রসঙ্গ ধরে
খুব প্রিয় একটা কবিতা, সবাই শুনেছে। কবি মল্লিকা সেনগুপ্তের কবিতা কন্যা শ্লোক, এটা একটু শোনাই। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানেতে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাঁ হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছো না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। কন্যাব্রতে পত্নীব্রতে মোহ মুদ্রা ধ্বংস মুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাঁধেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যার আঁধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে, উগ্রপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে, যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। খুব সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যেমন লেখাটা সুন্দর, ঠিক সেরকমই তোমার আবৃত্তিটাও ভীষণ ভীষণ সুন্দর করলে তুমি। আমাদের ভীষণই ভালো লাগলো। আর সত্যি তো এরকমই তো হওয়া উচিত। আর সর্বক্ষেত্রে তো তাই হচ্ছে না। আজকাল শিক্ষাক্ষেত্রে মেয়েদের কোনো নিরাপত্তা নেই, যেখানে সেখানে মেয়েরা ধর্ষিত হচ্ছে। বড় মানসিক কষ্ট হয়। যা মানে যেসব বাবা মায়েদের মেয়ে সন্তান রয়েছে তারা তো মানে বাচ্চা বাড়ি না ফেরা পর্যন্ত বোধহয় তারা শান্তি পায় না। তো আমারই মেয়ে 6 বছরের, সেটাই মানে আমি ভাবি যে আগামী 10 বছর 15 বছর পরে সমাজের কিরকম চিত্র হবে। মানে 5 বছরের বাচ্চা, যে শিশু কিছুই বোঝে না, তাকে এমন এমন কিছু মানে বলে বোঝাতে হয় যাতে মানে সে হয়তো কিছু বুঝছেই না, তাও মায়ের মন থেকে তাকে বলে বোঝানোর চেষ্টা করি সে যাতে মানে এখন থেকেই নিজেকে রক্ষা করতে পারে বা বুঝতে পারে কোনটা ঠিক নয়, তার সাথে ঠিক হচ্ছে না, সেটা যাতে সেই মানে বুঝে সে প্রকাশটা করতে পারে, সে বলতে পারে। মানে যে শব্দগুলো তার জানার কথা না, যে জিনিসগুলো তার বোঝার কথা জানাতে না, হবে, জোর করে তাকে বোঝাতে হচ্ছে, জানাতে হচ্ছে। কেননা পরিবেশটা, হ্যাঁ। পরিস্থিতিটা ভয়ঙ্কর। এবং সবচেয়ে দুঃখের কথা, হিংস্র পশু পাখি জন্তু জানোয়ার না,
মানুষ থেকে বাঁচার কৌশল তাদের শেখাতে হচ্ছে। একদম এটাই মানুষ হচ্ছে সবচেয়ে সবসময় কষ্টের জায়গা। না, মানুষ সবসময় হিংস্র, মানুষ সবসময় হিংস্র এবং মানুষ সবসময় মানে বিপদ, ভয়ঙ্কর বনজ জন্তুদের কাছেও মানুষ কিন্তু বিপদ চিরকালই ছিল। একদম মানে একদম। তারা কিন্তু মানুষ দেখলে ভয় পায়, কারণ কি বলবো, কেউই মানুষের হাতে কেউই সুরক্ষিত নয়। তো সেই খুবই ভালো লাগলো এই কবিতাটা যেটা শোনালে তুমি। আর বিজন তাহলে এবার কি শোনাচ্ছ? আমি শোনাই যে ওই আবার যেহেতু আমরা খুব পজিটিভ মানুষ, আর আশায় বাঁচে চাষা একটা কথা আছে, সবকিছুর মধ্যে অবশ্যই ওই অবশ্যই। টিম টিম করে জ্বলতে থাকা সলতের আলোকে খুঁজে নেওয়ার চেষ্টা করি। তো ওই সৌভ্রাতৃত্বের ওপর একটি কবিতা, রাখো হরি ও একদম আল্লাহ রাখা, কবি রঞ্জন প্রসাদের কবিতা। একদম হয়ে আমার যাক। আমার ঘরের বাঁয়ে থাকেন রাখো হরি, ডান দিকের পড়শি আমার আল্লাহ রাখা। কেউ বলতো এক বৃন্তে দুটি কুসুম, কেউ বলতো একই গাছের দুটি শাখা। রাখো হরি মজুর ছিল কারখানাতে, আল্লাহ রাখা খিদিরপুরের জাহাজ ঘাটে। হপ্তা যা পায় মোটামুটি দিন চলে যায়, দুঃখে সুখে দুজনারই সময় কাটে। মাঝখানে যে আমি, ওহো ভুলেই গেছি, ধর্মবাজার কি যে আমার কেউ জানে না। রাখো হরি আল্লাহ রাখা ভেবেই মরে, আমার নিরেট অবস্থাটা কেউ মানে না। আল্লাহ রাখা শুধোয়, চাচা খোদায় ডরাও। আমি বলি খোদা তো নয়, খিদে ডরাই। তার চেয়ে বড় শত্রু তো আর নেই এদেশে, তার বিরুদ্ধে আমার জেহাদ, জানের লড়াই। রাখো হরি বলে, দাদা বাক্যি রাখো, কষ্ট যা পাই সবই আগের জন্ম পাপে। ইহকালে হরি নামের জপনা নিলে পরকালে পড়তে হবে মনস্তাপে। হেসে বলি, তোমার হরি মাথায় থাকুন, পাপের বোঝা দাও চাপিয়ে আমার ঘাড়ে। তোমার মতো ভক্তজনের বইলে বোঝা, এতেও যদি আমার কিছু পুণ্যি বাড়ে। এভাবে দিন চলছিল বেশ। হঠাৎ সেদিন হিসহিসিয়ে সাপের মতো গুজব ছড়ায়, পীর সাহেবের মাজারে এক মরা শুয়োর, মরা গরুর শিং পড়েছে বামুন পাড়ায়। ছড়িয়ে গেল দাঙ্গা দাবানলের মতো, আল্লাহ রাখা লাফিয়ে এলো সরকি হাতে। রাখো হরির তেল পাকা এক বাঁশের লাঠি, ভাটার মতো ঘুরছে দু চোখ রাগের তাতে। দুহাত ধরে বোঝাই ওদের, হচ্ছেটা কি, যাচিয়ে দেখো এসব খবর সত্যি কিনা। আল্লাহ রাখা বলল, কাফের হাজ্জাভি, লেছ চেঁচায় রাখো হরি, আর ছবি না। রক্ত গঙ্গা বইল আমার চোখের আগে, জখম হয়ে জ্ঞান হারালাম পথের ধারে। ততক্ষণে ওরাও দুজন ভূতলশায়ী, পরস্পরের সরকি এবং লাঠির মারে। আর যে কত রক্তে সেদিন ভিজল জমি, হিসেব তো নেই, দুটোই তো লাল। আর যা জানি, রাখো হরি কাতরে ছিল জলের তরে, আল্লাহ রাখা চাইছিল এক আঁজলা পানি। বহু বছরে লাগলো আমার ঘা শুকোতে, দেহেরটা নয়, মনের ঘাটাই আসল দাগা। ঘরে যে যাই সে ইচ্ছাটাও আর ছিল না। ফিরবো কোথায়, ঘর তো আমার আগুন লাগা। তবু সেদিন চাইলো কি মন, গেলাম ফিরে। আকাশটা নীল, অলস দুপুর, ওই সে পাড়া, উঠছে ফড়িং, কোথাও গ্লানির চিহ্ন তো নেই, ইতস্তত ভাঙা বাড়ির দেয়াল ছাড়া। আমবাগানটা তেমনি আছে, শীতলে ছায়া, গাছের নিচে কুড়িয়ে রাখা আমের ঝুড়ি, টলটলে জল, তাল পুকুরের পাড়ে ডিঙিয়ে কাদের দুটো দস্যি ছেলে ওরাই ঘুরি। হঠাৎ যেন বাজের মতো চমকে দিয়ে এক নিমেষে উদাও হলো মনের ধোকা। সুতো টানছে আল্লাহ রাখার ছেলে করিম, লাটাই গুটোয় কানাই রাখো হরির খোকা। আমার ঘরের বাঁয়ে থাকেন রাখো হরি, ডান দিকের পড়শি আমার আল্লাহ রাখা। কেউ বলতো এক বৃন্তে দুটি কুসুম, কেউ বলতো একই গাছের দুটি শাখা।
বাহ, খুব সুন্দর। অসাধারণ, অসাধারণ। হ্যাঁ, খুবই সুন্দর। এবং কিন্তু এই সময় খুব প্রাসঙ্গিক এই সমস্ত মানুষের মধ্যে যে আজকে একটা বিভেদ রাজনৈতিক যে একটা অনলাইন